মা, দাদু এভাবে কান্না করছে কেন? তোমার দাদু কান্না করতেছে, তোমার দাদু তো নতুন বাড়িতে যাচ্ছে, এই জন্য কান্না করতেছে। নতুন বাড়িতে গেলে তো কান্না করার কথা না, আর নতুন বাড়িতে তো আমরা একসাথেই থাকবো। না বাবা, নতুন বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো না, ওইখানে শুধু তোমার দাদু থাকবে, এই জন্য তোমার দাদু কান্না করতেছে। বৌমা, এটা তো বৃদ্ধাশ্রম। তোমরা আমার বৃদ্ধাশ্রমে রাইখা যায় না বৌমা, আমি তোমাকে সাথে থাকবো। আপনার সমস্যা কি? আপনাকে আমি কতবার বলবো, আপনি আমাদের সাথে থেকে কি করবেন বলেন তো? আপনাকে একটা কথা বললে কি আপনার মাথায় যায় না, কথাটা ঢোকে না মাথায়? আপনি এখানেই থাকেন। আর তাছাড়া আমাদের সোসাইটিতে তো আপনার মতো বয়স্ক কেউ থাকে না, সবাই তো তার বাবা মাকে এখানে এসে রেখে যায়। আর তাছাড়া আপনি তো খুব ভালো করে জানেন যে বাসায় নতুন কাজের লোক রাখছি। আপনি আমাদের বাসা থেকে কি করবেন? কোনো কাজেও আসবেন না, আপনি বরঞ্চ এখানেই থাকেন। বৌমা, আমার তুমি রাইখা যাও না। কাজের বুয়া রাখছো তো কি হয়েছে, ওরে খেদাই দাও, আমি তোমার সব কাজ করে দেবো মা। তারপরে তুমি আমার বৃদ্ধাশ্রমে রাইখা যাও না মা। আম্মু, এই বৃদ্ধাশ্রম মানে কি? এই বৃদ্ধাশ্রম মানে হচ্ছে শান্তির জায়গা। এখানে বাবা মা যখন বয়স্ক হয়ে যায়, তখন ছেলেমেয়েরা এসে বৃদ্ধ বাবা মাদেরকে এখানে রেখে যায়। ও দাদু, তুমি কান্না করো না, মা তো আমাকে সব বুঝিয়ে বলেছে। আমিও যখন বড় হয়ে যাব, আমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখন আমি আমার মা বাবাকে এখানে রেখে দেব। এক্স্যাক্টলি, আপনাদের বাচ্চা যে কথাটা বলছে এটা একদম সঠিক কথা বলছে। এই ভাইয়া, কে আপনি? আমি আমি এমন একজন মানুষ যে মানুষটা এরকম বৃদ্ধ মানুষদেরকে ন্যায় বিচার দেয়, আর আপনাদের মতো মানুষকে শাস্তি। আমি একজন লয়ার। আপনার এই বাচ্চা, এতটুকু বাচ্চা যে জিনিসটা বুঝছে সেটা আপনারা বোঝেন নাই। জি, আপনাদের কি লজ্জা করে না? এই বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছেন। এই মা আপনাকে কত কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করছে, আর সেই মাকে দিন শেষে নিজের ঘাড়ের বোঝা মনে করে এরকম বৃদ্ধাশ্রমে রাখতে আসছেন। ছোটবেলায় যখন আপনি আপনার মাকে এত কষ্ট দিচ্ছেন, এত কিছু করছেন, আপনার মায়ের সাথে এত দুষ্টমি করছেন, কই এই মানুষটা তো একটাবারও মনে করে নাই যে আপনি তার ঘাড়ে একটা বোঝা? আর আজকে আপনি বিয়ে করছেন, আপনার সন্তান হয়েছে, এখন এই বয়স্ক মাকে আপনার ঘাড়ে বোঝা মনে হচ্ছে, তাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসছে। শোনেন, এই যে মানুষগুলো আছে না, এই মানুষগুলো মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না। দিন শেষে এদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যান, এরা সেটাও মেনে নেয়। কেন মেনে নেয় জানেন? শুধুমাত্র আপনাদের ভালোর কথা ভেবে, আপনাদের সুখের কথা ভেবে। কিন্তু দিন শেষে আপনারা তাদের সুখের কথা চিন্তা করেন। আমি আমি প্রয়োজনে ওনার হয়ে ফ্রিতে কেস লড়ব, তারপরেও আপনাদেরকে আমি শাস্তি দিয়ে দাও। কারণ যে সন্তানেরা তার মায়ের মর্ম বোঝে না, তার বাবার মর্ম বোঝে না, সেই সন্তানদের ভালো থাকার কোনো অধিকার নাই। আজকে আপনার সন্তান যে কথাটা বলছে না, যে বয়সকালে আপনার সন্তান যখন বড় হয়ে যাবে তখন আপনাদেরকেও এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, এই কথাটার মর্ম যদি বুঝে থাকেন, তাহলে আপনার মায়ের সাথে, মানে আপনাদের মায়ের সাথে এমন কাজ আপনারা করতে পারবেন না। কি আপনাদের কি বিবেক বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চা যেই কথাটা বুঝতে পারছে, সেটা আপনারা কেন বুঝতে পারতেছেন না? এই মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে যান, দিন শেষে এই মানুষটা ভালো থাকবে না। এই শেষ বয়সে তাকে একটু শান্তি দেওয়া আপনাদের দায়িত্ব। সময় আছে, এখনো সময় আছে, নিজেদেরকে শুধরা। সো সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আজকে যদি আমার সন্তান এভাবে না বলতো, তাহলে হয়তো বা আমি কখনোই বুঝতে পারতাম না। মা, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব না। আপনি আমার সাথে চলুন, আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন, আমরা সবাই একসাথেই থাকবো। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তো তোমারই সন্তান, আমার দ্বারা ভুল হয়ে গেছে। তুমি টেনশন করো না, তুমি আমাদের সাথেই থাকবা। বাহ, তাহলে তো আমরা আবার আগের মতো সবাই একসাথে থাকবো। মা, আমি অনেক খুশি হয়েছি। এলো, এই টাকা দিয়ে হইব তো? হ হ, এই টাকাতে হয়ে যাবো। আর হ, তুমি তাড়াতাড়ি বাসায় আইসো, আমি তোমার জন্য খাবার দাবার রেডি করে রাখবো। আচ্ছা ঠিক আছে। নদী, এদিকে আয় তো। জি ম্যাডাম, আইতেছি। জি ম্যাডাম, কোন? আচ্ছা, তুই কার সাথে কথা বলছিলি, আর ওই লোকটা কে? ওইটা ওইটা তো আমার স্বামী। আসলে ম্যাডাম, হ্যার তো কোনো কাম কাজ নাই এখন, এলেগা হ্যার হাত খরচের টাকা পয়সা সব আমিই দেই। তোর হাজবেন্ড সেটা না হয় বুঝলাম, কিন্তু উনি কি কোনো কাজ কাম করে না? তুই যে টাকা দিলি। আসলে ম্যাডাম, হ্যাঁ এখন কোনো কাম কাজ পাইতাছে না, আর যে কামটি পায় ওই কামে না ভালো বেতন হয় না। এলেগা আমি যে হাত খরচ দেই ওটি দিয়ে উনি কাম খোঁজার চেষ্টা করতেছে। বুঝতে পেরেছি, কিন্তু তুই যেটা দিনের পর দিন করছিস সেটা কিন্তু মোটেও ঠিক করছিস না। টাকা দেওয়া বন্ধ করে দে, না হলে দেখবি দুদিন পর তোর টাকা দিয়ে নেশা পানি করে এসে তোর উপরে টর্চার করছে। না না ম্যাডাম, আমার স্বামী এরকম না। আমার স্বামী তো আমার অনেক সম্মান করে আর অনেক ভালোবাসে। হ্যাঁ, এখন আর কাম কাজ নাই এটা ঠিক, কিন্তু হ্যাঁ এখন কাম কাজ নাই, এলিগা আমি এখন কাম করতেছি আর হ্যাঁ ঘর সামলাইতাছে আর কাজও খোঁজার চেষ্টা করতেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে তুই তোর সংসারে এখন লেডি বস হয়ে গেছিস, তাই তো?
বসের মতো তো আমাকে মধ্যে এরকম কিছুই নাই। আমার যখন উনি বিয়া করে নিয়ে আইছিল তখন আমার যা যা লাগতো সবকিছু উনি দিত, আমার কখন কি লাগতাছে না লাগতাছে আমার সব হাত খরচ ওইলাই দিত। এখন ওনার যেহেতু চাকরি নাই, এখন ওনার একটু হাত খরচ আমি দিতাছি আর কি। এর লেগে যে আমাকে মধ্যে হ্যাঁ বস নাকি আমি বস এরকম কোনো কিছু নাই, আমরা সবসময় মিল্লামিশাই থাকি। আচ্ছা ঠিক আছে, তুই যা গিয়ে কাজ কর। চেহারা দেখে তো মনে হচ্ছে চাকরিটা তোমার আজকেও হয়নি। না, লাস্ট রাউন্ডে বাতিল হয়ে গেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে যে আর কতদিন চলবে সে একমাত্র উপরওয়ালাই জানে। বলছিলাম কি, আমাকে 500 টাকা দিবা, বাইকটা একটু নষ্ট হয়ে গেছে, মানে সেলফ কাজ করতেছে না, স্টার্ট নিচ্ছে না। বাহ, বাইকটাও নষ্ট হয়ে গেছে তাই না? তোমার দ্বারা না আসলে কোনো কিছু ঠিক থাকবে না। বাইক নষ্ট হয়েছে কি হয়েছে সেটা আমার দেখার বিষয় না, আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। বাইক নষ্ট হয়েছে, তুমি এক কাজ করবে, হেঁটে চলাফেরা করবে। হেঁটে হেঁটে কিভাবে যাতায়াত করব? তুমি জানো ইন্টারভিউ দিতে যেতে হয়, ইন্টারভিউ গেলে তো সময় মতো পৌঁছাতে হয়। এখন হেঁটে হেঁটে যাতায়াত করলে তো আর সময় মতো পৌঁছাইতে পারবো না। এই শোনো, এত বাহানা দিতে এসো না কেমন? বাইক নিয়ে তো কি হয়েছে, বাস তো আছে, তুমি বাসে চলাফেরা করবে। তাছাড়া বাসে খরচও কম, টাকা ইনকাম করার মুরদ নেই, ক্ষণে ক্ষণে যত নাটক। কি ব্যাপার, তুমি আজকেও চাকরিটা পাওনি তাই না? না, আজকেও চাকরিটা হয়নি। কোনো সমস্যা নেই, আজকে পাওনি তো কি হয়েছে, কালকে তো পেয়ে যেতে পারো। এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি অনেক টায়ার্ড, বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। কতদিন যাবত এই চাকরির জন্য দৌড়াচ্ছি, একটা চাকরিরও কোনো ব্যবস্থা করতে পারতেছি না। আসলে দোষটা আমারই। আর তোমাকে কত স্বপ্ন দেখাইছি যে গাড়ি হবে, বাড়ি হবে, কিছু করতে পারতেছি না। আরে তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো? দোষটা আসলে তোমার না, দোষটা তো আমারই। বিয়ের পর এই পুরো সংসারের দায় দায়িত্ব তো সব তোমার কাঁধেই ছিল। তুমি ইনকাম করে আমাদের সংসারটা চালাতে। কই, তখন তো তুমি আমার সাথে বসের মতো কোনো আচরণ করোনি। আর এখন আমি 2 দিন যাবত চাকরি করছি, এই সংসারের হাল ধরেছি, অমনি আমি তোমার সাথে বসের মতো আচরণ শুরু করে দিয়েছি। আসলে আমার এই কাজটা করা উচিত হয়নি, তোমাকে আমার বোঝা উচিত ছিল। হঠাৎ করে আজকে তোমার কি হলো? কিছু হয়নি, শুধুমাত্র ভালোবাসার ভ্যালুটা বুঝতে পেরেছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি, আমরা আজকে একসাথেই খাবো। হ্যাঁ ভাইয়া বলো। বলছিলাম যে সংসারের এত চাপ আমি আর নিতে পারতেছি না। মানে একা এত বড় একটা সংসার চালাচ্ছি, অনেক ঝামেলা হচ্ছে। তুই এক কাজ কর, চাকরি তো একটা করতেছিস, নিজের ভাইকে তো একটু হেল্প করতেই পারিস। মানে বাড়ি ভাড়া, বাজার সদাই করা, এসব কিছুতে কিছু টাকা কন্ট্রিবিউট কর, তাতে তো আমার একটু হলেও হেল্প হয় নাকি? ভাইয়া, এতদিনে তো আমার থেকে কোনো টাকা চাও নয় সংসারে, হঠাৎ করে টাকা চাচ্ছ, কিছু হয়েছে? কোনো কিছু হয়নি। শোনো, তুমি এখন বড় হয়েছো, পড়াশোনা করছো, চাকরি করছো, আর এদিকে তোমার ভাই সংসার চালাতে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। একজন মানুষ কিভাবে পারে এত বড় সংসার চালাতে, আবার তোমার খরচ আমার খরচ। তাই আমরা ভাবছিলাম যে তুমি যদি আমাদের প্রতি মাসে মাসে কিছু খরচ দিতে তাহলে আমাদের জন্য ভালো হতো। ভাবি, আমি তো পড়াশোনার ফাঁকে ফাঁকে ছোট্ট একটা চাকরি করি, এই চাকরি করে আর কয় টাকাই বা পাই। আচ্ছা, আমি না বুঝতে পারতেছি না যে তুই এত কথা কেন বাড়াচ্ছিস। তোকে তো বললাম, এই সংসারে যদি থাকতে হয় তাহলে অবশ্যই টাকা কন্ট্রিবিউট করতে হবে, কারণ এখন আমি নিজেই প্রবলেমে পড়ে গেছি। এত বড় একটা সংসার চালাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, এই জন্যই তোকে বলছি। আর এমন না যে তুই এখনো ছোট আছিস, তোকে তো সেই ছোট থেকেই আমি নিজেই দেখতেছি। তোর পড়াশোনার খরচ, তোর খাওয়া দাওয়া, তোর এদিকে ওদিকে যাওয়া, তোর ভার্সিটি খরচ, এভরিথিং। এখন এতটুকু যদি তুই তোর নিজের বড় ভাইয়ের জন্য না দেখিস তাহলে কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি না কিছু বুঝতে পারতেছি না। ছোটখাটো একটা চাকরি করি, 16,000 টাকা বেতন পাই, এর ভেতরে ভাই আবার বলে দিল বাসা খরচ দিতে হবে 13,000 টাকা। এসব নিয়ে খুব প্যারায় আছি, কি করবো কিছু বুঝতে পারতেছি না। কি আর করার আছে, এত বেশি চিন্তা করে তো কোনো লাভ নাই। এমনিতে তো সামনে তোর বিসিএস পরীক্ষা, একটু পড়াশোনায় মনোযোগ দে। বিসিএসটা পাশ করে গেলে তোর আর কোনো চিন্তা থাকবে না। দেখি কি করা যায়। আমার অনেক পরিশ্রম করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। ভাইয়া, ভাবি, তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। গুড নিউজ কি? আমি বিসিএস পরীক্ষায় পাশ করছি। কি বলতেছিস? সত্যি আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। তুই এত ভালো একটা রেজাল্ট করছিস, এত
বড় একটা খুশির খবর নিয়ে আসছিস। আজকে আমি সত্যি অনেক হ্যাপি। মানে তোকে নিজের ছোট ভাই বলে পরিচয় দিতে এখন আমার প্রাউড ফিল হচ্ছে। আই এম ভেরি প্রাউড অফ ইউ। কিন্তু ভাইয়া একটা উপকার করা লাগতো। বল না। ভাইয়া কিছু টাকা লাগতো, আসলে নতুন চাকরিতে জয়েন দেবো, ভালো কিছু ড্রেস আপ কিনতাম। তুমি টেনশন করো না, আমি প্রথম মাসের বেতনটা পেয়ে তোমার টাকা আমি দিয়ে দিব। পাগল হয়ে গেছিস তুই, আমাকে আবার টাকা ফেরত দিবি? হ্যাঁ, বুঝতে পারছি যে এমন কথা তোর মুখ দিয়ে কেন আসতেছে। দেখ, এই 6 মাস যাবত তোর সাথে যে কাজগুলো করছি এটা সম্পূর্ণ আমাদের প্ল্যান ছিল। তোর ভাবি আর আমার প্ল্যান। তোর কাছ থেকে টাকা চাওয়া, এই সংসারে তোর কাছ থেকে টাকা কন্ট্রিবিউট নেওয়া, এই সব কিছুই আসলে আমরা চাইছিলাম যে তোর ঘাড়ের উপর একটা দায়িত্ব দিয়ে দিই। এই দায়িত্বের চাপে তুই নিজের কাজে অনেক ভালোভাবে ফোকাস করতে পারবি। আর দেখ, আজকে সেই ফোকাসের কারণে তুই কোথায় দাঁড়াচ্ছিস, তোর অবস্থান এখন কোথায়। আমি অনেক খুশি হয়েছি। তোর কোনো টাকা পয়সা আমাকে ফেরত দিতে হবে না। তোর কি ড্রেস লাগবে, তোর কত টাকা লাগবে, সবকিছু আমি দেবো, চিন্তা করিস না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।